আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অ্যান্ড ডিস্টিংগুইশড গেস্ট, আমার সামনে রয়েছেন পেরেন্টস, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী। আমি কাউকে দেখতে পাচ্ছি, কাউকে পাচ্ছি না। আর বাকি সবাই আছে আমার ছোট ভাই বোন এবং আমার কলিগ। আমি 2000 মাধ্যমিক দেওয়ার পরে এখানে এসেছিলাম। তারপরে 2002 উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে জয়েন্ট এন্ট্রান্স দিই, তখন এনআরএসে চান্স পাই। তো আমাদের হ্যান্ড টু মাউথ ফ্যামিলি থেকে আসা, একদম প্রত্যন্ত গ্রাম থেকে, আমাদের ভাষাও সেরকম ছিল। তো ইংলিশ মিডিয়াম মেডিকেল কলেজে যখন ঢুকলাম, কোনো কিছুই বুঝতে পারতাম না, কোনোদিন কিছু বুঝতে পারতাম না। অবভিয়াসলি যখন পড়াশোনা করার সময় ইন্টারেস্ট না পাওয়া যায়, বুঝতে না পারা যায়, তখন পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা চলে যায়। এবং মোটামুটি তখন টিনেজ ছিল, সুতরাং এনার্জি তো বাস্ট আউট হবেই। অ্যাজ এ রেজাল্ট কলকাতায় গিয়ে বিভিন্ন সিনেমা হলে টাইম কাটানো হতো। পরীক্ষায় যখন ফার্স্ট রেজাল্ট বের হলো, ইউনিভার্সিটি রেজাল্ট, 3টে সাবজেক্ট ছিল, ফিজিওলজি, অ্যানাটমি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। 3টেতেই ফেল করি। ফেল করার পর প্রথম মনের মধ্যে সাড়া জাগে যে ক্লাস 12 পর্যন্ত জীবনে ফেল করিনি কোথাও, তাহলে ফেল করলাম কেন? খুঁজছিলাম যে কেউ যদি আমাকে একটু হেল্প করে, কেননা আমি ইংলিশ বুঝতে পারতাম না। আমার একজন বন্ধু তন্ময় মণ্ডল আমাকে ইংলিশ এবং ডাক্তারি প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বোঝাতো, এবং বলতে পারা যায় তার গাইডেন্সেই আমি যতদূর গেছি, সেটা অনেকটাই ক্রেডিট তার জন্য রয়েছে। তো এমবিবিএস পাস করলাম, তখন বেশ ভালোভাবে বুঝতে পারতাম মেডিকেল সায়েন্স। আমাদের ব্যাচমেটার অনেক আশা ছিল যে আমি ভালো র্যাঙ্ক করব, অল ইন্ডিয়াতে পাবো, সব জায়গাতেই পাবো। কিন্তু পরীক্ষা দেওয়ার পরে সেখানেও আমি কোনো চান্স পাইনি, কিন্তু কোনো ইয়ার লস আমার হয়নি সেখানে। তো আমাদের আলামিন মিশনের সহায়তায় সেক্রেটারি স্যার আমাকে হেল্প করেছিলেন, এবং আমার আর একজন বন্ধু হামাদুর রহমান, আমরা দুজন মিলে দিল্লিতে আইএমএস এর কোচিং এ যাই। সেখানে কোচিং এ গিয়ে, কোচিং আমার কতটা কাজে লেগেছিল আমি জানি না, কিন্তু একটা ভালো এনভায়রনমেন্ট পেয়েছিলাম। কোচিং এ গিয়ে আমি কিছু পড়তাম না, পড়া বুঝতে পারতাম না। আমাদের একটা খুব বাজে জায়গায় থাকতে হতো, খুব বাজে এনভায়রনমেন্ট, সারা রাত্রি ঘুম হতো না। তো তারপরে কোচিং সেন্টারটা ছিল পুরো এসি। তো দুপুরবেলায় খেয়ে এসে ঘরে বসার পরে ঘুমিয়ে যেতাম আমি। তো মুখে চকলেট নিয়েও ঘুমিয়ে যেতাম, চুইংগাম নিয়েও ঘুমিয়ে যেতাম, কোনোভাবে ঘুম রেজিস্ট করা যেত না। কিন্তু পরীক্ষা ওদের একটা অল ইন্ডিয়া বেসিস, প্রত্যেক মাসে 2-3টে পরীক্ষা হতো, সেখানে কিন্তু প্রত্যেকবারই টপ করতাম। আর টপ করার জন্য আমাকে 5000 করে ওরা প্রাইজ দিত। বেশ 5 থেকে 7 বার আমি প্রাইজ পেয়েছি, প্রায় 35,000 রুপিস। এবং ওখানে রানিং ব্যাচ থেকে আমি পিজিআই চণ্ডীগড়ে এমডি পেডিয়াট্রিক্স পাই। দিল্লি এমসেও চান্স পেয়েছিলাম, কিন্তু আমার পেডিয়াট্রিক্স করার ইচ্ছে ছিল, সেই জন্য আমি পিজিআই চণ্ডীগড়ে যাই। সেখানে গিয়েও খুব ডিফিকাল্টিস, সেখানে ভাষাটা আবার হিন্দি, বাংলা নয়। সেখানেও সমস্যা হতো। এবং সেখানে আবার ডিএম পিডিয়াট্রিক্স ক্রিটিক্যাল কেয়ার, যেটা আমার স্পেশালিটি, সেখানে একটাই সিট ছিল ডিএমএ, অল ওভার ইন্ডিয়া। তো সেই সিটটাতেও একটু গল্প ছিল যে 80% হচ্ছে আমার হাতে, মানে আমি পড়াশোনা করে যে মার্কস পাবো, 20% হচ্ছে এইচওডির হাতে। এইচওডির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল না, সুতরাং এইচওডি আমাকে 20-র মধ্যে 2ও দিতে পারে, 3ও দিতে পারে। সুতরাং আমার টার্গেট ছিল যে 80% আমার হাতে আছে, সেই 80%কে কাজ করা। এবং এইচওডি আমাকে 20-র মধ্যে বাকি কম্পিটিটিভ যারা স্টুডেন্ট ছিলেন তাদেরকে অনেক বেশি নাম্বার দিয়েছিলেন, কিন্তু আমি থিওরিতে তাদেরকে সবারই থেকে আরো বেশি নাম্বার পাই। এবং অল ওভার ইন্ডিয়াতে একটাই সিট ছিল, সেই সিটটা আমি টপ হওয়ার জন্য ডিএমএ সিটটা পেয়ে থাকি। সুতরাং গল্পটা খুব সিম্পল, যে 3টে সাবজেক্টে ফেল মেডিকেল সায়েন্সে, তারপরে ডিএম এক্সাম, অল ওভার ইন্ডিয়াতে একটা সিট, সেখানে গিয়েও কিন্তু টপ করা সম্ভব হয় যদি ডিটারমিনেশন থাকে, যদি এফোর্টস দেওয়া হয়,
পড়াটাকে সেভাবে যদি করা হয়। এই ছোট্ট জার্নির পরে আমি আজকে একটা ছোট গল্প বলবো, যে গল্পটা বলার পরে আশা করি আমার নাম আর কেউ মনে রাখবে না। আমি বলবো মোবাইল দেখার সম্বন্ধে। আমি যেহেতু পেডিয়াট্রিশিয়ান, বাচ্চা দেখি, বাচ্চাদের সমস্যাগুলো আমাদের কাছে আসে, তো মোবাইল যে কিভাবে এফেক্ট করে আমাদের ব্রেনকে সেই সম্বন্ধে একটু জাস্ট বলবো। এটা সবারই কাজে লাগবে, আমাদের ভাই বোনদেরও কাজে লাগবে, পড়াশোনা করছে, মা বাবা যারা রয়েছেন, যারা মা বাবা হবেন তাদেরও কাজে লাগবে। দেখা গেছে ইন্ডিয়াতে অ্যাটলিস্ট মোর দ্যান 90% অফ দ্য ফ্যামিলিতে এখন মোবাইল আছে, এবং আমরা অ্যাভারেজ 5 ঘন্টা করে মোবাইলের পেছনে টাইম দিই। তার মানে বছরে 3 মাস কোনো প্রোডাক্টিভ কাজ না করে শুধু মোবাইল দেখি। মানে 9 মাস আমরা বছরে কাজ করি বা কিছু করি, 3 মাস ফালতু মোবাইলের সঙ্গে টাইম নষ্ট করি। শুধু যে আমাদের প্রোডাক্টিভিটি কাজ কমে যাচ্ছে, মানে যে যে ফিল্ডে আছেন, সে বিজনেস করছেন, ডক্টরি করছেন, পড়াশোনা করছেন, সবারই ফিল্ডেই যে প্রোডাক্টিভিটিটা কমছে, শুধু তাই নয়, মোবাইল আমাদের ব্রেনের উপরে কিন্তু একটা পার্মানেন্ট এফেক্ট ফেলে। এমআরআই স্টাডি করা হয়েছিল, এমআরআই স্টাডি করে দেখা গেছে যে যে যত বেশি টাইম মোবাইল দেখে তাদের ব্রেন চেঞ্জেস তত বেশি হয়। ব্রেনের কোন কোন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, আর সবচেয়ে বেশি উন্নত হয় হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম, যেটাকে বলা হয় হিপোক্যাম্পাস আর অ্যামাগডালা। এগুলো তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সেই জন্য আমি শব্দগুলো বললাম। সো হিপোক্যাম্পাস, অ্যামাগডালা, যে লিম্বিক সিস্টেম, যেটা আমাদের ইমোশনের সঙ্গে জড়িত, রাগ, ভাঙচুর, মারধর, কোনো ফিলিংস, সহানুভূতি। এই যে স্যার একটু আগে বলছিলেন যে শিক্ষিত হচ্ছে, সুশিক্ষিত হচ্ছে না, তার একটা মেন কারণ হচ্ছে আমাদের মোবাইল আমাদের লিম্বিক সিস্টেমটাকে আরো অ্যাক্টিভেট করছে, এবং ফ্রন্টাল লোব, যেটা বিচার ভাবনা, চিন্তা ভাবনা, ল্যাঙ্গুয়েজ শেখা, মেমোরি, এক্সিকিউটিভ ফাংশন, হায়ার মেন্টাল ফাংশনস, যেগুলো আমাদের ফ্রন্টাল লোব দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, সেটা আমাদের ক্রমাগত হ্রাস পাচ্ছে। এবং সেটা কিন্তু এমআরআই ইমেজে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আমাদের যে জায়গাটা ইম্পর্টেন্ট, মানে আমাদেরকে পশুদের সঙ্গে মানুষের যে ডিফারেন্স, যে ব্রেন পোর্শনটা করে থাকে, পার্টিকুলারলি ফ্রন্টাল লোব এন্ড দ্য টেম্পোরাল লোব, সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, এবং লিম্বিক সিস্টেম, যেটা ইমোশনের সঙ্গে জড়িত, সেটা আস্তে আস্তে আমাদের বেড়েতে চলেছে। সুতরাং মোবাইল হচ্ছে সবার জন্য ক্ষতিগ্রস্ত। একটা শিশু বাচ্চাকে যদি মোবাইল দেখানো হয়, সে পরবর্তীকালে কথা বলে না, কমিউনিকেট করে না, আমরা অটিজম বলে থাকি। এবং একটা নতুন টার্ম বেরিয়েছে ভার্চুয়াল অটিজম, সাইন্টিফিক্যালি অতটা প্রুভেন নয়, কিন্তু মোবাইল দেখলে এটা হচ্ছে। বাচ্চা পরবর্তীকালে কথা বলছে না, আচার আচরণ ঠিক করছে না, ভদ্র ভাব, যেখানে কোথায় কিভাবে আচরণ করতে হয় সেগুলো বুঝতে পারছে না। তার একটা ইম্পর্টেন্ট এফেক্ট হচ্ছে মোবাইল। স্কুল লাইফে যদি দেখা যায়, আমাদের প্রত্যেকটা কান্ট্রি থেকে প্রতিদিন কোনো না কোনো স্টাডি বের হচ্ছে যে স্কুল লাইফে মোবাইল দেখলে স্টুডেন্টদের মধ্যে কি কি সমস্যা হয়। দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্ট যারা অ্যাটলিস্ট টিন এজ 14 to 18 ইয়ার্স, আমাদের ইন্ডিয়া থেকে, উত্তরাখণ্ড থেকেও স্টাডিটা হয়েছে, ইউএস থেকে স্টাডি হয়েছে, দেখা গেছে তারা বেশিরভাগ সময় যে মোবাইলটা দেখে, 70% অফ দ্য টাইম নন অ্যাকাডেমিক্যাল মানে ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া, টিকটক, এই ধরনের জিনিস, যেগুলো কোনো প্রোডাক্টিভ লাইফ দেয় না। এবং অনলি 15% অফ দ্য টাইম তারা হচ্ছে কোনো একাডেমিক্যাল জিনিসপত্র দেখে। এবং এতে যে সমস্যাটা হচ্ছে যে তাদের স্কুলের যে পারফরমেন্স, সেটা দিনের দিন কমে যাচ্ছে। সোশ্যাল ইন্টারাকশনস বা পিয়ার্স এর মধ্যে যে রিলেশনশিপস, সেগুলো খুব খারাপ হচ্ছে। তাদের মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আচার আচরণের সমস্যা, সাইকেট্রিক প্রবলেম, মুড ডিস্টারবেন্সেস, সব জিনিসগুলোই হচ্ছে। আমাদের যে মোবাইল দেখে, আমরা মোবাইল দেখলে আমাদের মেমোরি পাওয়ার খুব কমে যায়। মেমোরি পাওয়ার কমে যাওয়ার বিভিন্ন রকমের হাইপোথিসিস আছে। মেমোরিটা আমাদের 3টে ফেজে তৈরি হয়, ডাক্তারিদের জন্য বলছি একটু। তো প্রথমটা হচ্ছে আমাদের বলা হয় এনকোডিং, আমরা যে ইনফরমেশনটা নিচ্ছি ব্রেনের মধ্যে এনকোড হচ্ছে, লেখা হচ্ছে কোথাও না কোথাও। এই লেখাটা ডাক্তারি ভাষায় বলা হয় সাইন্যাপস জেনেসিস। তো সাইন্যাপটোজেনেসিস যেটা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন গুলো সাইন্যাপসের মধ্যে, সাইন্যাপস মনে হয় বুঝবে সবাই, বিজ্ঞানের ছাত্র আছে সবাই। তো সাইন্যাপটোজেনেসিস হওয়ার পরে ওটা কনসোলিডেট করা হয়। কনসোলিডেশন করা মানে সাইন্যাপস গুলো প্রুনিং করা হয়, ছাটা হয়, যে ইনফরমেশনটুকু আমার দরকার সেটুকু রাখবো, বাকিগুলো আমি নেব না। তারপরে সেটা গিয়ে পার্মানেন্ট হার্ড ড্রাইভ, যেটা আমাদের ফ্রন্টাল কর্টেক্স। সো প্রথম টেম্পোরাল মেমোরিটা তৈরি হয় টেম্পোরাল লোবে, তারপরে আমাদের ফ্রন্টাল কর্টেক্স গিয়ে পার্মানেন্ট মেমোরি তৈরি হয়। এবং ওটাকে যখন আমরা বারবার মনে করি, তখন ওই পার্মানেন্ট মেমোরিটা আমাদের কাছে হার্ড ড্রাইভ থেকে বারবার বেরিয়ে এসে আমরা ওটাকে মনে থাকে। তাহলে মেমোরির 3টে স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে এনকোডিং। এনকোডিংটা যদি ডিস্ট্রাকশন হয়, কোনোদিন তৈরি হবে না। সুতরাং স্টুডেন্টের কাছে যদি মোবাইল থাকে, বারবার কোনো না কোনো মেসেজ বা কোনো কিছু দেখতে থাকে, ডিস্ট্রাকশন হয় লাইট, সাউন্ড, মিউজিক সবকিছু থেকে, তাহলে তার কিন্তু এনকোডিং হচ্ছে না, মেমোরি তৈরি হবে না।
এবং মেমোরির পরে সেটাকে যে প্রুনিং করে কনসলিডেট করে যে আমাকে হার্ড ড্রাইভ ফ্রন্টাল লোবে জমাতে হবে, তার জন্য আমার দরকার হচ্ছে ঘুম, REM স্লিপ। স্লিপের দুটো স্টেজ হয়, একটা নন র্যাপিড আই মুভমেন্ট আর একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। সো র্যাপিড আই মুভমেন্ট স্লিপটা যদি আমাদের না হয়, গভীর ঘুম, তাহলে পরে কিন্তু মেমোরি কোনো সময় কনসলিডেটও হবে না এবং পার্মানেন্ট হার্ড ড্রাইভ বেস ড্রাইভ হবে না। এবং আরেকটা জিনিস হচ্ছে রিক্যাপিচুলেশনস। আমরা যদি বারবার রিক্যাপিচুলেট না করি, হার্ড ড্রাইভে একবার ঢুকে গেল সেই মেমোরি কিন্তু আর বেরোবে না, নতুন ভাবে পড়তে গেলে ভুলে যাবে। সুতরাং যদি মেমোরি ভালো করতে হয়, পড়াশোনা যদি উন্নতি করতে হয়, তাহলে ফার্স্ট স্টেপ ডিস্ট্রাকশন চলবে না, তাহলে মেমোরি তৈরি হবে না। সেকেন্ড স্টেপ হচ্ছে ঘুম, খুব ইম্পর্টেন্ট জিনিস। থার্ড স্টেপ হচ্ছে বারবার রিক্যাপিচুলেট করা। এই তিনটে জিনিস না করলে, আমার কাছে অনেক সময় আসে মা নিয়ে যে আমার বাচ্চা স্যার পড়া মনে থাকে না, তো প্রথম স্টেপ হচ্ছে এই তিনটে আগে করা হোক। এবং মোবাইল কিন্তু প্রত্যেকটা জায়গাতে হ্যাম্পার করে, এনকোডিং ও হ্যাম্পার করে। রিক্যাপিচুলেশন, আপনি তো মোবাইলের সঙ্গে টাইম দিচ্ছেন, তো আপনার তো রিক্যাপিচুলেট করার টাইম নেই, আপনি রিক্যাপিচুলেটও করতে পারছেন না। এবং মোবাইলে যে ব্লু লাইটটা আমাদের মেলাটোনিন হরমোন বডিতে তৈরি হতে দেয় না। যে মেলাটোনিন হরমোনটা সন্ধ্যার পর থেকে আমাদের বডিতে নর্মালি তৈরি হয়, যার জন্য আমাদের ঘুম পাই, সেই ঘুমটাই হয় না। সুতরাং ঘুমের ব্যাঘাত ঘটে। এবং এই জন্য এই যে ঘুমের ব্যাঘাত, সাইকেট্রিক প্রবলেম সবকিছু নিয়ে আমাদের মোবাইল একটা, কিন্তু যেমন আজকাল ডিজিটাল যুগে মোবাইলের যেমন ভালো গুণ রয়েছেন, সবগুলোই স্যার বললেন, কিন্তু কিছু খারাপ গুণ আছে, এইগুলোকে আমাদেরকে কিন্তু ব্যবহার করতে, মানে মনে রাখতে হবে। তো মোবাইল ইউজের কিছু ট্রিপস আছে, মানে মোবাইলকে আমরা একবারে ইউজ করবো না সেটা তো সম্ভব নয়, করা যাবে মোবাইল। তো যেটা রেকমেন্ডেশন হচ্ছে ফ্রম ইন্টারন্যাশনাল এন্ড অল ন্যাশনাল গাইডলাইন, বোথ ইন্ডিয়ান একাডেমি পেডিয়াট্রিক্স, WHO, and American Academy of Pediatrics, all of them recommend do not give mobile in a child who is less than 2 years of age. তাহলে 2 বছরের নিচে যে বাচ্চা, তাদেরকে কোনোভাবেই কোনো রকম ভাবে মোবাইল দেওয়া হবে না, সেটা খাওয়ার জন্য হোক, মানে চুপ করানো, শান্ত করানোর জন্য হোক, ঘুম পাড়ানোর জন্য হোক। কেননা ফার্স্ট 1000 days অফ লাইফ, মানে প্রথম 9 মাস পেটের মধ্যে, তারপরে 2 বছর, দেখবেন 1000 দিন হচ্ছে, এই 1000 দিন ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই 2 বছর মোবাইল কোনোভাবেই দেওয়া যাবে না। 2 বছর পরে যদি মোবাইল দিতে চান, ম্যাক্সিমাম দিনে 1 ঘন্টা। 5 বছরের পরে যদি মোবাইল দিতে চান, বড়রাও পর্যন্ত, অ্যাডাল্টরাও, নট মোর দ্যান 2 hours পার ডে, তার বেশি দেখা যাবে না। কিছু কিছু জায়গায় মোবাইল ইউজ করাই উচিত নয়, যেমন হচ্ছে আপনার কিচেন হলো, বা গাড়ি ড্রাইভ যখন করছেন, ঘুমের ঘর যেখানে রয়েছে, শোয়ার ঘর, সেসব জায়গাতে মোবাইল একদমই ইউজ করা উচিত নয়। কিছু সময়টা রাখতে হবে যে বাড়িতে কেউই কোনো একটা টাইম থাকবে যে মোবাইল কেউ ইউজ করবে না, 1-2 ঘন্টা, সেটাকে বলে ডিজিটাল ফাস্টিং। সেই সময় সবাই আমরা আমাদের সঙ্গে যেমন আগে গল্প করতাম, বা পাড়াতে বাড়িতে বসে বসে গল্প হতো, সেই গল্পগুলো করবো, এতে আমাদের মানসিক বিকাশ, এই জিনিসগুলো হবে। মোবাইল যদি বাচ্চা দেখে, সেটা বাবা মায়ের তত্ত্বাবধানে দেখতে হবে, একা বাচ্চা মোবাইল দেখতে পাবে না। এবং মোবাইল দেখবে হচ্ছে পড়াশোনা পারপাসে, খেলাধুলা, এক্সারসাইজ রিলেটেড, স্পোর্ট রিলেটেড, যেগুলোতে আমাদের মানসিক বিকাশ হয়, যেগুলো সামাজিক কাজে লাগে, সেইগুলোর জন্য। কোন রিল বা এই ধরনের যেগুলো আনপ্রোডাক্টিভ জিনিস, সেই জিনিসগুলো কিন্তু দেখা যাবে না। তো এগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। মোবাইল দেখলে, যেমন আমরা এটাকে বলি নোমোফোবিয়া। নোমোফোবিয়া মানে আমার কাছে মোবাইল নেই, আমাদের ভাই বোনরা সবাই ভাবছে মোবাইল নেই, বা মোবাইল আছে আমি দেখতে পাচ্ছি না, এটাকে বলা হয় নোমোফোবিয়া। তো মোবাইলের জন্য বিভিন্ন রকমের সাইকেট্রিক প্রবলেম বলুন, ফিজিক্যাল প্রবলেম, পোর হেলথ, মানে তার স্বাস্থ্য ভালো নেই, হাতে ব্যথা, পায়ে ব্যথা, গায়ে ব্যথা, পিঠে ব্যথা, চোখে দেখতে পাচ্ছে না, সবগুলো বিকজ অফ ইউর মোবাইল। সে ডিপ্রেশনে আছে, তার মন ভালো করছে না। তো এই জিনিসগুলো আপনাদেরকে সবাইকে, আমাদের মা বাবাকেও মনে রাখতে হবে, এবং আমার ভাই বোন যারা রয়েছে, তাদেরকে যে মিশন মোবাইল দেখতে দেয় না, মিশন কর্তৃপক্ষ থেকে মোবাইল দেখা বন্ধ করা হয়েছে, তার পেছনে কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ রয়েছে। মোবাইল যদিও দেখা যায় বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করা যায়, দ্যাট শুড বি ইউজ অনলি ফর দ্য এডুকেশনাল পারপাস, নট ফর দ্য আদার পারপাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।